সম্মানিত দর্শক, দীর্ঘদিন ধরে টানা সংসার করতেছেন এই মেয়েটির সঙ্গে তার স্বামী। হঠাৎ এই মেয়েটির স্বামী জানতে পারলেন পূর্বে এই মেয়েটি তার মামি ছিলেন। চলুন প্রিয় দর্শক, এই সম্পর্কটা কিভাবে হলো এই বিষয়গুলো নিয়ে আজকের এই কল রেকর্ডটা আমরা শুনবো। এই পুরো বিষয়টা শোনার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। আমি তো জানতাম না। আসলে আমি তো ঠিক জানতাম না যে তারা বলবে যে তাদের ছেলে অবিবাহিত। সে ৯ তারিখে মারা গেছে না? ১০ তারিখ গেল। ১০ তারিখ সকালে আমি যাইতে চাইছিলাম, কিন্তু তার বড় আব্বু বলতেছে যে তাদের মাথা ঠিক নাই, এখন আসার দরকার নাই তোমার। আমি হুম। বলতেছি আচ্ছা ঠিক আছে। পরে ১১ তারিখে সকালবেলা যখন আমি বললাম না আমি যাব, তার বড় আব্বুরা আমাকে অনেকভাবে বুঝাইলো। আমি আপনাদেরকে রেকর্ড পাঠাইছি, হয়তো শুনছেন জি, আপনারা। জি। পরে বলতেছে না তোমার আসার দরকার নাই। পরবর্তীতে আমি তারপরেও কিন্তু যাইতাম না। কিন্তু আমাকে একটা নাম্বার থেকে আরকি কল আসছে। আমি তো আর জানি না। নাম্বার আরকি কলটা আমি রিসিভ করছি। রেকর্ড করি নাই। আমি নাম্বারটাও মনে হয় আপনাদেরকে পাঠাই দিছি। এই নাম্বার থেকে ফোন দিছে, দিয়ে আমাকে হুমকি দিছে। যে হচ্ছে আপনি যদি আপনি তো বলে নাই, তুই করে বলছে। তুই যদি দুবাই গ্রামে পা দিস তাহলে হচ্ছে তোকে এক কথায় জবও করব। আচ্ছা। এই কথা বলছে। পরে আরকি এই কথা যখন শুনছি, পরে আমি গেলাম হচ্ছে আপনাদের ওই সৌদি আরব থেকে, যেহেতু বিয়ের অনেক লোকজন এখনো জীবিত আছে। ওই ভাইয়ারা বলতেছে তো আপনি একটু ওইদিকে যান, যাই একটু থানাতে বা ইয়েতে কথা বলেন। পরে এক ভাইয়া মনিরুজ্জামান স্যারের নাম্বার দিল। হুম, আমি গেলাম, যাই উনার সাথে কথা বললাম। উনি বলতেছে কি ব্যাপার বা কি? পরে আমি বলতেছি আমি হাসিবুল হাসানের ওয়াইফ। হুম। পরে বলতেছে উনার মা-বাবা তো বলল উনি অবিবাহিত। পরে আমি জানতে পারলাম যে তার মা-বাবা বলছে ওইখানে সে অবিবাহিত, কিন্তু সে তো অবিবাহিত না। সে বিবাহিত, এবং এই কথা সে যে বিবাহিত তার মা-বাবা, তার আরকি আশেপাশের এলাকার লোক এবং তার আত্মীয়স্বজন সবাই জানে সে বিবাহিত। তাইলে তার মা-বাবা কি কারণে বলল সে অবিবাহিত? আমি মনিরুজ্জামান স্যারের ওইখানে যাওয়ার পর শুনছি যে তারা বলছে যে তাদের ছেলে অবিবাহিত। জি, জি। আমি 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 আ কিন্তু আ আগে আমাকে জানতাম একটু না। আমাকে একটু বলতে দেন। হ্যাঁ, আমরা শুরু থেকেই জানতাম যে তিনি অবিবাহিত। আর যারা বিয়ে করছে, যারা বিবাহিত ছিলেন, যাদের সন্তান আছে, আমরা সবগুলো সেভাবেই লিখেছি। নিচে আপনি দেখছেন। আচ্ছা, শুরুতে আমি একটু বলি যে আপনারা বিয়ে করছিলেন কবে? আমরা বিয়ে করছি প্রায় ১.৫ বছর হয়ে যাচ্ছে। ১.৫ বছর হয়ে যাচ্ছে। কিন্তু ও তো বিদেশে গেছে হচ্ছে প্রায় ৬ বছর আগে, ২০২০ সালে। আমরা ফোনের মাধ্যমে বিয়ে করছি। আর কি আমার সাথে শুভর সম্পর্ক কি হয়তো আপনি শুনছেন। এগুলো নিয়ে আরকি প্রচুর ঝগড়াঝাটি চলতেছিল। এক পর্যায়ে এমন অবস্থা করছে তার মা-বাবা এবং আমার আগের হাসব্যান্ড, হুম। যে আমরা কিন্তু শুভও বুঝাইছে যে আমি বাড়িতে যাই, যাওয়ার পর এগুলা নিয়ে একসময় বসবো। আপাতত আচ্ছা, তাদের আচ্ছা। সংসার আপনি যেভাবে। আপনি আমার কথাটা আমরা একটু করে কথা বলি, হ্যাঁ? বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে সে ২০২০ সালে বিদেশে গেছে। আপনি বিয়ে করছেন হচ্ছে ১-১.৫ বছর আগে। তার মানে হচ্ছে বিদেশে থাকা অবস্থায় আপনাদের ফোনে বিয়ে হইছে। এই তো আপনি বলতে চাচ্ছেন? জি, জি, আমাদের আচ্ছা, ফোনে বিয়ে হইছে। আচ্ছা। তো ফোনে যখন বিয়ে হয় তখন ২ জায়গাতেই কিছু সাক্ষী থাকতে হয়। জি, ছিল, হ্যাঁ, আছে। ও এখন হাসিবুলের ওইখানে যেহেতু অধিকাংশই মারা গেছে বা সবাই মারা গেছে। ওইখানে কি কেউ এখন আছে যিনি আপনাদের বিয়েতে উপস্থিত ছিলেন? জি, তার ২-১ টা ফ্রেন্ড আছে। এখনো আছে বা তাদের সাথে আপনার কথা হয়? ও আরকি ২-৩ দিন আগে কথা হইছিল। কিন্তু ২-৩ দিন আগে কথা হওয়ার পর তার মা-বাবা নাকি ওদের বাড়িতে যাই ঝগড়া করছে। যে আসলে তারা কি কারণে বলছে যে তাদের ছেলের বিয়ে হইছে। আচ্ছা, ওইটা পরের প্রসঙ্গ। আপনি বলতে চাচ্ছেন যে এখনো ২-১ জন আছে যারা সাক্ষী ছিল। জি, জি, আচ্ছা, জি। ওইটা ছিল হচ্ছে ২-১ জন জীবিত আছে এবং আমার হাসব্যান্ড কিছুদিন আমাকে যে আগে জিনিস পাঠাইছে না, হ্যাঁ, ওই ভাইয়া কিন্তু এখনো বাংলাদেশে আছে। তার বাড়ি হচ্ছে বাইরাহাটি। ওকে ফাইন। আমার হাসব্যান্ডের সাথেই থাকতো সে। আচ্ছা, উনার ওই ভাইয়ার হাতে জিনিস পাঠাইছে। জি। তো ওইটা তো হচ্ছে ওইখানে শুভর যে সাইট যেটা ওইখান থেকে সাক্ষী ছিল। বাংলাদেশে আপনার এখানে কারা ছিল? আসলে আমি যে শুভকে বিয়ে করছি আমার বাবা-মার অমত ছিল। কিন্তু আমার পাশের রুমের আরকি ২-৩ জন ছিল যে সাক্ষী। তো ও ও বা আমাকে যে অনলাইনে তারা যে নাটোরে বাসা ঠিক করে দেয়, ওই বাড়িওয়ালি আরকি আপুকে বলেই আমরা গেছিলাম বিয়েতে। আমরা বিয়ে যেহেতু দিনাজপুরে করছি, ওই আপু আর ভাইয়া যায় নাই, কিন্তু আমার পাশের রুমের ২ আপু গেছিল। না, যে যাক না কেন ওই আপু সাক্ষী তো নিশ্চয়ই ওই কেউ ছিল। আপুর হাসব্যান্ড, না, ওই আপুর হাসব্যান্ডও আবার আপনার সৌদি আরবে থাকে, শুভর পরিচিত। না, না, আমি বিষয়টা বুঝলাম। কিন্তু ধরেন যে ফোনে যখন বিয়ে হয়, ২ পক্ষেই তো একজন না একজনকে রাখতে হয়। অন্তত ২ জন বা ৩ জন সাথে রাখতে হয় যারা শুনে বা জানে সাক্ষী হিসেবে।
তো ওই দিক থেকে ধরেন যে আছে আমি আপনাদেরকে তাদের সাথে কথা বলাই দিতে পারবো। ওকে ফাইন, এটা ক্লিয়ার হলো। আমার আচ্ছা, তরফ থেকে যারা ছিল তাদের সাথে কথা বলাই দিতে পারবো, এবং তার ওই পাশে যে ২-১ জন ছিল হ্যাঁ, তাদের সাথেও কথা বলাই দিতে পারবো, কিন্তু তাদের নাম আপনারা উল্লেখ করতে পারবেন না। আচ্ছা, সেটা গেল ফাইন। তো বিয়েটা রেজিস্টার হয় নাই ওই সময়, কেউ ছিল না মানে যারা কোর্ট ম্যারেজ হয় যে ওইটা, মানে ওই সময় কে ছিল? আসলে আমাদের বিয়েটা তো করে হয়েছে, কাবিন হয় নাই আর কি, সে যেহেতু উপস্থিত ছিল না। না না, সে কাবিন না থাকুক, উপস্থিত ছিল না, কিন্তু ধরেন যে একটা মোনাজাত করার জন্য বা হুজুর এরকম কেউ না থাকে জি না? জি জি, কাজী ছিল, ওই কাজী ছিল। ওই কাজই এখন আছে না? কাজী আছে, দিনাজপুরে আছে। এখন আমাকে যদি আপনি বলেন তাহলে আমি ওনার নাম্বার না না, নিয়ে আপনাকে দিতে পারবো। এগুলো তো অবশ্যই আপনার প্রয়োজন, এটা আপনার প্রয়োজন না? আপনি এখন পরিচয় সংকটে ভুগতেছেন, এখন তো আপনার অবশ্যই প্রয়োজন যে ওই সময় বিয়েতে সাক্ষী কারা ছিল, ওই সময় কাজী কে ছিল, এটা তো আমাদের প্রয়োজনের আগে এখন আপনার এটা প্রয়োজন। আপনি এটা আমাকে যেমন আপনি বুঝাই দিচ্ছেন না, এ পর্যন্ত কিন্তু আমার সাথে কেউ তেমন ভাবে কথা বলে নাই। না না, এ- এ- এটা একটা বিষয়, আমি একটা যে এমন একটা শুনেন পরিস্থিতির মধ্যে পড়ছি, আমাকে ধরেন যে হেল্প করবে বা না আমার না, পাশে যে কেউ দাঁড়াবে, আমার বাপ মা বলেন, আমার আত্মীয় স্বজন বলেন, তার আত্মীয় স্বজন যারা আমার সাথে কথা বলতো, ওরাও ১১ তারিখ থেকে আমার সাথে টোটালি যোগাযোগ করা বন্ধ করে দিছে। না এটা তাহলে আমি কাকে ওই নিয়ে ওই দৌড়াদৌড়ি প্রসঙ্গে করবো? পরে আসতেছি, কিন্তু যখন আপনি যখন প্রথম শুনলেন যে সে মারা গেছে, সে মারা যাওয়ার পর যখন আপনি স্ত্রী হিসেবে দাবি করতেছেন, তো দাবি করার পর যখন তারা এগুলো অস্বীকার করা শুরু করছে বা অস্বীকার করতেছে, তখন তো আপনার শুরুতেই প্রয়োজন ছিল হচ্ছে যে কি, যিনি আপনাদের বিয়ে পড়াইছে ওনার সাথে, ওনার নাম্বার খোঁজা, ওনার সাথে কথা বলাই দেওয়া। তারপর হচ্ছে দুই পক্ষে যারা সাক্ষী ছিল অন্তত দুইজনকে আপনি কথা বলা দিতে পারতেন, যারা নিউজ কভারেজ যে সংবাদ প্রকাশ করতেছে বা যারা এটা তো এলাকার লোকজন আপনি আছে। চাচ্ছেন, না না না। এটা তো আপনি চাচ্ছেন, আমি কিন্তু আরো অনেক জায়গায় যেহেতু তারা আমার নিচ্ছে, আমি কিন্তু তাদেরকে বলছি যে আপনারা যদি প্রয়োজন পড়ে আমি তাদের সাথে আপনাদেরকে কথা বলাই দিব। তারা তো কথা বলতে চায় নাই, তারা যদি কথা বলতে চাইতো যে হ্যাঁ আপনি আচ্ছা আমাকে নাম্বার দেন, আমি আচ্ছা কথা বলতেছি, তাহলে আমি আচ্ছা অবশ্যই কথা বলাইছি। আচ্ছা, ওকে। এরপর একটু আসি, এরপর আপনি যে কাবিন নামাটা ফেসবুকে আমরা দেখলাম বা যেটা আপনি আমাকে পাঠিয়েছেন, সেখানে তো জি, আপনার ছবি আছে এবং তার ছবিটাও আছে, এবং পাশাপাশি হাসিবুলের ওইখানে একটা স্বাক্ষর আছে, এই স্বাক্ষরটা কার? এই স্বাক্ষরটা ওরই। ও তো ওই সময় বিদেশে ছিল না? জি, ও বিদেশে ছিল ঠিক আছে, একটা সাদা কাগজের মধ্যে ও কিন্তু সিগনেচার করে পাঠাই দিছিল, যে ওই সিগনেচার আমি কিন্তু কম্পিউটারের দোকানে যাই, তারপর এখানে বসাইছি। তাই? এখন আপনি যদি চান ওই কাগজটা আপনি হাতে নিয়ে দেখতে পারেন না না যে না, আসলে আমার সিগনেচারটা কি। আমার দেখার থেকেও বড় কথা হচ্ছে যে এটা করছিলেন কোথায়? এই ধরেন যে স্টাম্পটা তৈরি হয়েছিল কোথায়? এটা দিনাজপুরে তৈরি হয়েছে। কোর্টেই? জি। ও, আর ওনারা যে বলতেছে, আমি এখন আপনাকে ৩টা কথা বলবো। জি, ওনারা যে বলতেছে যে গাজীপুরের কাগজ, হুম, গাজীপুরের কাগজ ওদের কাছ থেকে কোথা থেকে আসলো আমি এটা জানি না, সর্বপ্রথম। হ্যাঁ, দ্বিতীয় কথা, ওনারা কি অনেকগুলোই মিথ্যা কথা বলছে, আমি বলবো না, হাজারো হলেও তার ছেলে যেহেতু আমাকে স্বীকৃতি দিয়েছে বিবাহিত স্ত্রী হিসাবে, তারা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি। হুম, আমি তাদেরকে ছোট করব না। ওরা কিন্তু বলছে যে আমার আগে বিয়ে হয়েছিল, ১০ বছর হয়েছে। হুম, আমার বিয়ে হয়েছিল আপনার ২০১৭ সালে আর কি ডিসেম্বর মাসের ১৬ তারিখে। হুম। ওনারা এটাও দাবি করছে যে আমার মেয়ের বয়স ৯ বছর। এই মাসের ২৬ তারিখে আমার মেয়ের বয়স ৭ বছর শেষ হয়ে ৮ বছরে পড়বে। তাহলে আমার মেয়ের বয়স আর এটা বুঝলাম না। আর দেখেন, মূলত সবথেকে দাঁড়ান একটা না মিনিট, দাঁড়ান ১ মিনিট না না, ভাইয়া। আপনি শুনেন, মেয়ের কথা আমার কথা শুনেন, আমার কথা শুনেন। এগুলো হচ্ছে জি। অপ্রয়োজনীয় কথা, যেগুলো আপনার লাগবে না সেগুলো নিয়ে আপনার কথা বলার প্রয়োজন নাই। আপনি কত সালে না, আপনি আরেকটা শুনেন কথা আমার কথা, আরেকটা কথা তারা বলছে, আমি বলি আমাকে আরেকটা কথাটা কথা বলতে দেন, বলছে তারা আমাকে কথাটা বলতে দেন। আপনি টাকার বিষয়ে কথা বলছে। টাকা তারা না, টাকার বিষয়ে না কথা টাকা বলছে বিষয়, যে না না, টাকা বিষয়ে আমি আসতেছি, আমি আপনাকে যে প্রশ্নটা করবো আপনি সেটা উত্তর দিয়েন। আপনি আচ্ছা কাকে ঠিক কত আছে। সালে বিয়ে করছেন? আপনি তো বিয়ে করছেন, এটা তো সত্যি কথা, আপনি বিয়ে করছেন, আপনার সন্তানও জি, আছে। তো আপনি কাকে বিয়ে জি। করছেন, কত সালে বিয়ে করছেন, আপনার সন্তানের বয়স কত বছর, এটা পরের বিষয়। যদি তারা আপনাকে আপনার মানে সন্তানের স্ত্রী হিসেবে, যদি ছেলের বউ হিসেবে যদি স্বীকারই না করে, তাহলে তো আপনি কত সালে বিয়ে করছেন, আপনার ছেলের বয়স কত, এটা দেখার বিষয় না। বিষয় হচ্ছে এটা, যে আপনি যে তাকে বিয়ে করছেন, ওই বিয়ের আগে আপনি আপনার যে প্রাক্তন স্বামী যিনি, তাকে ডিভোর্স দিছিলেন? জি, আমি ওকে ডিভোর্স দেওয়ার ৭ মাস পর শুভকে বিয়ে করছি। ডিভোর্স যাতে দেওয়ার আমাদের কাগজটা আইনিগতভাবে ভালো হয়। 7 মাস পর ইয়ে করছেন? আপনার কাছে কি সেই ডিভোর্স জি। লেটারটা আছে? ডিভোর্স লেটার তো আমার কাছে ছিল না, আমাকে ৩টা কাগজ দিছিল। একটা আমি আমার হাসব্যান্ডকে পাঠাইছি, ও আমাকে ফোন দিয়ে বলছে আমি কিন্তু কাগজ পাই নাই। হুম, তোর কাছে তুই করেই বলতো যে তোর কাছে যদি ছবি থাকে তা তুই তোর কাগজের ছবি তুলে পাঠা। হুম, আমি কিন্তু তাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাই দিছি। সে যখন বলছে যে আমি কাগজটা পাইছি, তারপর কিন্তু সে দ্বিতীয় বিয়ে করছে। আচ্ছা। এবং আপনি তাহলে আপনাদের ডিভোর্সটা হলো কত সালে, কোন তারিখে?
এটা আমাদের 2025 সালে ডিভোর্স হয়েছে, কিন্তু কত তারিখে হয়েছে এটা আচ্ছা, সঠিক 2025 সালে। আর আপনি আমার বিয়ে মনে করছেন নাই। কত সালে? 2025 সালের শেষে বিয়ে করছি আমি। আচ্ছা, মাঝামাঝি সময় ডিভোর্স হয়েছে, শেষের দিকে বিয়ে করছেন, এটা বলতে চাচ্ছেন? আর কি প্রথমেই ডিভোর্স হয়েছে, শেষে আমি বিয়ে করছি শেষের আর কি, দিকে আপনি, মাঝামাঝিতে বিয়ে জি, করছি। শেষের দিকে। আচ্ছা, এখানে আরেকটা যে অভিযোগটা আসছিল, আপনি কি তার আপন মামি হন? জি হ্যাঁ। আচ্ছা, এটা যদিও এখন বিষয়টা যেহেতু সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, আপনি যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন এবং তারপর হচ্ছে যে ভিডিওগুলো নিচ্ছে, আপনার চোখের সামনে তো পড়ে, এখানে নানা নানা মানুষ নানা কথাবার্তা বলে। তো আমি যদিও আমার জন্য এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমি ওই যে ভিডিওগুলো দেখে বা ওনার বাবা মা যে কথাগুলো বলছে সেই খাতিরে প্রশ্নটা করতেছি। তো আপনি যদি ওনার যদি আপন মামি হন, আপনি আসলে এই ধরনের একটা সিদ্ধান্ত কেন নিছিলেন? এখন আমি তো আর ওকে বিয়ে করতে চাই নাই। আমি তো ওকে বিয়ে করতে চাই না, আর ও তো আমাকে এভাবে বিয়ে করতে চায় নাই, কারণ ওর তো বিয়ে অন্য জায়গায় ঠিক হয়েছিল, কিন্তু তার মা বাবা হুম, এবং যে তার মামা আপনাদের কাছে যে ইন্টারভিউ দিছে না, যে হুম, শুভর মামা আসছে ঢাকা হুম, থেকে, মামা মামি, হুম, ওনার মেয়ের সাথে কিন্তু শুভর বিয়ে ঠিক হয়েছিল। হুম, 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 শুভ যে কারণবশত আমার আমি কিন্তু আগে ফোন ইউজ করতাম না, আমার আগের হাজবেন্ডের ফোনে ফোন দিত, মাঝে মাঝে শুভর সাথে আমার কথা হইতো। যাই হোক, ওইখানে একটা কথাতে সে একটা রং কথা বলছিল, শুভ একটা মেসেজে রং বলছিল আর কি। সে আমাকে আর কি বলছিল যে হচ্ছে টাকা পাঠাইছি, পাইছেন, এই পাইছেন না লিখে বলছে যে টাকা পাঠাইছি, তুমি কি টাকা পাইছো, হুম, এই এতটুকুন রং ধরছে তারা। রং ধরার পর থেকে আর কি শুভর মা ওরকে বলে যে তুই তোর মাগি লাগে, তুই কত টাকা দিছিস, যাওয়ার পর থেকে হেন তেন হাবি যাবি অনেক নোংরা ভাষায় গালাগালি করছে। হুম, এবং আমার আগের হাজবেন্ডকেও বলছে যে তুই এক নিয়ে সংসার করে খাবি না। অনেক ঝগড়াঝাটি হয়েছে, আমি আমার বাপের বাড়ি গেছি, আমার মেয়ের মুখের দিক তাকায়, আবার আমি আমার বাপের বাড়ি থেকে ঢাকায় গেছি, কিন্তু আমার ননদ যে শুভর মা ছিল সে ফোন দিয়ে বলে তুই একে ঘরে জায়গা দিলি কি কারণে, তুই একে ঘরে ঢুকাইছিস কি কারণে। ওরা যখন এগুলা করতে করতে একদম যে আমরা দুইজনে সহ্য করতে পারলাম না, তখন কিন্তু আলাদা হয়ে আসার পর ওকে ডিভোর্স দেওয়ার পরে আমি শুভকে বিয়ে করছি। শুভ আমাকে বলছে যেহেতু আমার জন্য আপনার সংসার নষ্ট হয়েছে, আমার জন্য আপনার জীবন নষ্ট হয়েছে, তাহলে আপনার সংসার সাজানোর দায়িত্ব আমার। বিয়ের প্রস্তাবটা কি শুভ দিছে আপনাকে? জি জি জি, শুভ বিয়ের প্রস্তাব দিছে। যেদিন আমার সাথে শুভর বিয়ে হয় তার আগের দিন রাত্রেবেলা, আমার হাজবেন্ডের সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছিল, হুম, তার আগের দিন রাত্রেবেলাও আমি তাকে ফোন দিছি যে দেখো যাই হোক না কেন, আমারও হয়তো ভুল আছে বা তোমারও হয়তো ভুল আছে, প্লিজ আইসা আমাকে নিয়ে যাও, যেহেতু আমাদের একটা মেয়ে আছে, আমার মেয়ের মুখের দিক তাকাই তুমি আমাকে মাফ করে দিয়ে নিয়ে যাও। কারণ এখন যদি আমি নিজ ইচ্ছাকৃত ভাবে যাই, তোমার বোনেরা ভাইয়েরা আমাকে সারা জীবন কথা শোনাবে, আর তুমি যদি এসে আমাকে নিয়ে যাও তাহলে কিন্তু তারা কিছু বলার সাহস পাবে না। আমার হাজবেন্ড কিন্তু আগের হাজবেন্ড আসে নাই। আচ্ছা, আমি শুভকে বিয়ে করার আগের দিন রাত্রেবেলা 12টার সময় তাকে ফোন দিয়ে এই কথাটা বলছি। আচ্ছা, গেল সেটা। এরপরে একটু শেষের দিকে চলে আসি, সেটা হচ্ছে যে এখন আপনি যে বিষয়টা বলতেছেন, যাই হোক, শুভ তো এখন আর নাই, সে মারা গেছে। আহ, আপনারা আপনাদের দেখাও হলো না, ফোনে বিয়ে করছেন। তো এখন আপনি, আহ, আমরা সাধারণত যেটা জানি, হ্যাঁ, বা যেমন আপনাদের যে দুবাই গ্রামে আমি গেছিলাম, তারপর হচ্ছে যে ওই গন্ডগোয়ালি গ্রামে গেছিলাম, আমরা এমন এমন কিছু জায়গা দেখছি যেখানে হচ্ছে 18 দিনের বাচ্চা সন্তান আছে, কোথাও 18 মাসের সন্তান আছে। তো সাধারণত যখন এভাবে খুব অল্প বয়সে স্বামী হারা হয়ে যায়, তারা দেখি যে আমরা অন্যান্য জায়গায় বিয়ে করে বা ওই সংসারে থাকিও না। তো এই ক্ষেত্রে যেখানে আপনাদের সংসারই হলো না, দেখা হলো না, সে মারা গেল, এখন আপনি এই স্বামীর অধিকারটা মানে এত প্রতিষ্ঠিত ভাবে কেন চাচ্ছেন, বা আপনার আসলে উদ্দেশ্যটা কি? কারণ শুভ শুভ যখন আমাকে বিয়ে করছে না, ওর বাড়ি থেকে ওকে ত্যায্য করছে এক কথায়, ওর সাথে তেমন কথাবার্তা বলতো না ওর মা। যদি 10 দিনে একদিন ফোন দিত গালাগালি করতো। এখন যেই ছেলেটা আমাকে বিয়ে করছে সে একটা অবিবাহিত ছেলে, আমি একটা বিবাহিত মেয়ে। সে আমাকে বিয়ে করার পর কিন্তু তার আত্মীয় স্বজন বলেন অনেকে অনেক নোংরা কথা বলছে তাকে, কিন্তু সে আমার হাত ছাড়ে নাই। সে খালি আমাকে এক কথাই বলতো যে যা হয়েছে হয়েছে, আমাকে একমাত্র মৃত্যু ছাড়া তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। এখন আমার দাবি হচ্ছে সে আমার স্বামী থাকা অবস্থায় কিন্তু মারা গেছে, আমি না আসলেও কিন্তু মিডিয়ার সামনে না আসলে বরঞ্চ আমার ভালো হইতো, আমার লাইফটা সুন্দর হইতো। আমার আসার উদ্দেশ্য একটাই, কারণ সে আমার জন্য তার বাপ মা ত্যাগ করছিল, হ্যাঁ, আমার জন্য তার বাপ মা ত্যাগ করছিল। এখন তার বাপ মা যেহেতু বলতেছে যে না ছেলে অবিবাহিত, এটা তো আসলে মানা সম্ভব না। তারা বলুক, আমার কিছু চাই না, আমি তাদের কাছেও যাব না, আমার হাজবেন্ড আসবে, আমি তার লাশটা দেখবো। এখন কারণ সে কিন্তু সে কিন্তু আসার কথা ছিল ভাইয়া, অক্টোবর মাসেই আসার কথা ছিল। সে অক্টোবর আমার সাথে যে কথা হইলো, 5 মিনিট কথা বলছি তার সাথে আর কি, সে ঘুমানোর আগে সে আর কি অক্টোবর মাসে বাড়িতে আসার কথা। সে বলছিল বাড়িতে যাই, একটা বাচ্চা কাচ্চা নিলে বাড়ির মানুষ এমনিতেই মানবে। হ্যাঁ, এগুলো এখন তার এইসব। আমার কথাই একটাই, হুম, আমার দাবি
একটাই, আমি কিচ্ছু চাচ্ছি না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার স্বামী আসবে, আমি যাই তাকে দেখে আসবো। কিন্তু তার মা-বাবাকে সম্মানিত দর্শক, নিশ্চয়ই আজকের অডিও কল রেকর্ডটা শোনার পর এই বিষয়গুলো আপনাদের বুঝতে বাকি নাই। টানা এতদিন সংসার করার পর হঠাৎই তার স্বামী কিভাবে জানতে পারলেন এই মেয়েটি পূর্বে তার মামি ছিল। তো দর্শক, এই সম্পূর্ণ ফোন আলাপে আমাদের মূল মন্তব্য জানাবেন। কারণ হচ্ছে প্রতিনিয়ত আমাদের এই সমাজে গোপনে অনেক কাজকর্ম হচ্ছে। পরে তাদের সংসার জীবনে এইসব অঘটনগুলো ঘটতেই থাকে। তো দর্শক, আজকের এই ফোন আলাপে আমাদের মূল মন্তব্য জানাবেন। প্রতিনিয়ত এমন ভাইরাল ফোন আলাপগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।